আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমি মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করি দেশের বিভিন্ন সম্ভাবনা নিয়ে, আমরা আলোচনা করি বিভিন্ন বিচ্যুতি নিয়ে। আমরা এই আলোচনাগুলোতে চেষ্টা করি আপনারা যেরকম অতিথি চান, যেরকম আলোচক চান, তেমনি আলোচকদের নিয়ে আসার জন্য জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং আপনাদের কথাগুলোই আমরা তাদের কাছ থেকে জানতে চাই। আমরা আজকে কথা বলবো কোন দিকে যাচ্ছে বাংলাদেশের গতিপথ কোন দিকে, এবং সব মিলে যে শত শহীদের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের আসলে এখন কি অবস্থা, বিশেষ করে যে বন্যার যে ভয়ার্থতা, সেই বন্যার মধ্যেও যে ত্রাণ তৎপরতা আমাদের আশার দিক দেখায়, সেই আশার দিকগুলোও আমরা তুলে ধরতে চাই। পাশাপাশি কিছু আনসারদের তৎপরতা গতকালকে আপনারা দেখেছেন, তার বিপরীতে দাঁড়িয়ে সেই ছাত্র জনতা কিন্তু আবারও মাঠে নেমে এসেছিল। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা দুজন আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন জনাব আজিজুল বারী হেলাল, বিএনপির তথ্য গবেষণা সম্পাদক, সাবেক ছাত্রনেতা, এবং আমার ডান পাশে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির সদস্য সচিব। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়েই শুরু করি এবং একই সাথে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা খুব সম্ভবত এই নতুন বাংলাদেশের আপনাদের প্রথম নিবন্ধিত দল। সেই হিসাবে আমি যদি বলি যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কি নতুন বাংলাদেশের সুফল কি নিবন্ধনের মাধ্যমে শুরু করেছেন? এটা কি নতুন বাংলাদেশের সুফল অন্তর্বর্তী সরকারের? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সৈকত। আজিজুল বারী হেলাল ভাই আমাদের সমসাময়িক নেতা। হেলাল ভাইকে আজকে অনেকদিন পরে একসাথে পেয়েছি, ভালোই লাগলো। তো আসলে সুফল হচ্ছে যে আমরা তো একটা রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিলাম এবং এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম। তো এরকম একটা অবস্থায় যে মুক্তি পেয়েছে মানুষ, এটাই সবচেয়ে বড় প্রাপ্য আমাদের। আর আমরা যে আমাদের দলের যে নিবন্ধনের বিষয়টা, এটা তো আপনি জানেন যে আমাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। আমরা প্রত্যেকটা স্তরে আমরা সঠিকভাবে আমাদের কাজগুলো আমরা করেছি এবং এটা স্বীকৃতিও পেয়েছিলাম। আমরা স্বীকৃতিটা পেয়েছি জনগণের মধ্যে আর গণমাধ্যমের মাধ্যমে এবং আন্তর্জাতিক মহলের কাছেও। কিন্তু নির্বাচন কমিশন অন্যায়ভাবে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করেছিল এবং তখনই আমরা আদালতে এটা রিট করেছিলাম এবং রিটেও আমরা আদালতের বিভিন্ন ঘোরপেচের মধ্যে পড়ে আমরা পিছিয়ে গিয়েছিলাম। আর ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যেই কিন্তু আমাদের মামলাটা হাইকোর্টে উঠেছিল, কিন্তু এই গন্ডগোলের কারণে এটা পিছিয়ে গেছে। মঞ্জু ভাই, আমি এবি পার্টি নিয়ে সাধারণের মধ্যে একটু উৎসুক বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে কেউ এর আগে যখন যে সরকার চলে গিয়েছে, যে সরকারকে বিতাড়িত করেছে, সেই সরকারের অনেকে আঙ্গুল আপনাদের দিকে তুলতো যে তাদের সাথে আপনাদের হয়তো কোনো সখ্যতা ছিল, যে এরকম একটি বিষয় তুলতো। আবার হচ্ছে আপনারা নিবন্ধিত ছিলেন না, তারপরও আমরা দেখেছি যে যখন আমাদের অংশীজন কোনো দেশ বাংলাদেশে আসতো, তারা আপনাদেরকে ডেকে নিত। হয়তো আপনাদের আগে অনেক দল আছে যাদেরকে ডাকতো না। এখনো অন্তর্বর্তী সরকারের যখন যে সকল রাজনৈতিক দলদেরকে ডেকেছিল, তাদের মধ্যেও আপনারা জায়গা পেয়েছেন। এটি কি আপনাদের ভিতরগত কোনো বিদেশি কোনো লবি বা বিদেশি কোনো কূটনৈতিকদের সাথে যোগাযোগের এইটি কি আপনাদের ফল বা আপনাদের কি বলবো পুরস্কার? দেখেন, একটা রাজনৈতিক দলকে অনেক ধরনের, এটা আগে বলি, আমার প্রশ্ন না, এরকম অনেক জায়গায় আমি সেই প্রশ্নগুলো, আসলে ধরেন একটা রাজনৈতিক দলকে তো নানা ধরনের প্রতিবন্ধকতা, নানা ধরনের সন্দেহ সংশয় পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে হয়। আমাদেরকে এই ধরনের নানা প্রশ্নবান, নানা সন্দেহ সংশয়ের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হয়েছে। এবং আপনি যাদের কথা বললেন যে এই যে বিভিন্ন কূটনৈতিকরাও আমাদের সাথে যখন মিটিংয়ে বসেছেন, তারাও আমাদেরকে এই ধরনের নানা প্রশ্ন করতেন। এই পর্যন্ত আমি যতগুলো মিডিয়া ফেস করেছি, সব জায়গাতে এই ধরনের একটা সংশয় সন্দেহ আমাকে মোকাবেলা করতে হয়েছে। তো বাস্তব কথা হচ্ছে, দেখেন, প্রত্যেকটা সন্দেহ সংশয় কিন্তু আমরা আমাদের কর্মতৎপরতা, আমাদের কর্মসূচি, আমাদের মাঠের কার্যক্রম দিয়ে আমরা সেটার মোকাবেলা করেছি। এবং আপনি সত্যই বলেছেন সৈকত, যে আমাদেরকে
কেউ কেউ বলতো যে সরকারের সাথে আমাদের সখ্যতা আছে, কেউ কেউ বলতো আমাদের দিকে এত বিদেশি মিশনগুলোর আগ্রহ কেন, কেউ কেউ বলতো যে আমরা আগে একটা দল করতাম, সেই দলেরই কোনো লেগেসি আমাদের সাথে আছে কিনা, এটা হয়তো একটা কৌশলগত ব্যাপার। এই প্রশ্নটার একটু জবাবটা দেন যে আপনাদের কারো এই যে বি টিম বা আগে একটি দল করতেন তাদের সাথে সখ্যতা আছে কিনা বা বি টিম কিনা। দেখেন, এই তো আমরা তো সেটা বললাম যে আমরা কিন্তু তখন চ্যালেঞ্জ করেছিলাম, যারা এই প্রশ্নগুলো করেছিলেন তাদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আপনাদের যদি এই যে আপনি একটা সন্দেহ করছেন, এর পেছনে না, এটা আমি সন্দেহ করছি না, আপনি বলেছেন যে যারা যেই ধরেন এই সন্দেহটা করেছে তাকেই বলেছিলাম যে আপনার যে সন্দেহ করছেন এর পেছনে যদি কোনো যৌক্তিক কারণ বা কোনো প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণটা আপনারা আনেন, কোনো অসুবিধা নাই। আমাদেরকে যদি সেই জিনিসটা প্রমাণ করে দিতে পারেন যে আমরা একটা স্বয়ংক্রিয় স্বতঃস্ফূর্ত দল না, আমরা কারো দ্বারা হাইব্রিডভাবে অগ্রসর হচ্ছি, সেটাকে আমরা চ্যালেঞ্জও করেছিলাম এবং আল্লাহর রহমতে কেউ সেই চ্যালেঞ্জ আমাদের সামনে মোকাবেলা করেন নাই। এবং এই যে আপনি বলছেন আজকে আমরা একটা স্বীকৃত রাজনৈতিক দলের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সকলের সমর্থন পেয়েছি বা একটার পর একটা, যেমন দেখেন প্রথম আমাদের দল সম্পর্কে নানা কথা বলতো, এখন কিন্তু বলে না। প্রথম যখন বিভিন্ন দূতাবাস আমাদেরকে তাদেরকে মিটিংয়ে ডাকতো তখন তারা আমাদেরকে অনেক প্রশ্ন করতো এই সংক্রান্ত বিষয়, এখন আর কিছু করে না। আপনি দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে আমাদের সাথে পরামর্শ নিয়েছে এবং এই যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনে আমরা নানা ধরনের ভূমিকা রাখার কারণে আমাদের দল কিন্তু নানাভাবে পুলিশি নির্যাতনের সম্মুখীন হয়েছে। আমরা একটা দলের আকার হিসাবে আমরা অনেক বেশি চাপের মধ্যে ছিলাম এবং আমাকে সহ গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রায় 7-8 জন নেতাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 27 জুলাই আপনি গ্রেফতার হয়েছিলেন, 26 জুলাই রাতে। হ্যাঁ, মুক্তি পেয়েছেন? মুক্তি পেয়েছি আপনার 6 আগস্ট। মানে আপনি 5 তারিখ আপনি দেখেননি? না, 5 তারিখ আমরা জেলখানায় বসে দিই, ওটা একটা মজার স্মৃতি। সেটা আমরা একটু ছোট করে হেলাল ভাই আমি একটু শুনি 5 তারিখ। হেলাল ভাই থেকে ঘুরে আসেন তারপরে। হেলাল ভাই, আমি মঞ্জু ভাইয়ের কাছে ফিরবো আপনার কাছে, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার গতকালকে বক্তব্য দিয়েছে, আজকে বিএনপি মহাসচিব তিনি বলেছেন এর প্রতিক্রিয়ায়, সেটি হচ্ছে যে রোড ম্যাপ তিনি চেয়েছিলেন সেটি অনুপস্থিত। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, এই মাই টিভিকেও ধন্যবাদ যে প্রোগ্রাম আয়োজন করেছেন, আমাদের ইনভাইট করেছেন। এখন প্রধান উপদেষ্টা কাছে জনগণের এবং আমাদের রাজনৈতিক দলসমূহ সমস্ত মানুষের একটা প্রত্যাশা যে বাংলাদেশ একটা রাইট ডিরেকশনে যাবে, যে লিবার্টি আমরা অর্জন করেছি, সেকেন্ড লিবার্টি উই হ্যাভ অ্যাচিভড, এইটা যেন আপনার বেহাত না হয়ে যায়। এবং এজন্য আমরা সকল রাজনৈতিক দল, সকল ছাত্র জনতা সবারই দাবি ছিল, সবারই একটা প্রত্যাশা যে একটা গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। যেহেতু দীর্ঘদিন আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত এবং দীর্ঘদিন আমরা আমাদের ভোটিং রাইট পাইনি এবং চুজ আওয়ার লিডার বাই ভোটিং এটাও আমরা পাইনি। তা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু আমাদের সকলেরই প্রত্যাশার সরকার, সকলেরই সমর্থিত সরকার, সকলেরই একটা সমর্থন রয়েছে এই সরকারের প্রতি, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। আমরা আশা করেছিলাম যে আমরা যেটা বলছি যে একটা সময়সীমা বেঁধে দিবে, যে এত সময়ের মধ্যে, যেমন 1 বছর হোক 6 মাস হোক, একটা সে সময় তো দিবে, এই সময়ের মধ্যে আমরা দেশটাকে নির্বাচনের দিকে নিয়ে যাব। কিন্তু সেটা তিনি বললেন যে এই সিদ্ধান্তটা রাজনৈতিক। এটা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, যে অবশ্যই এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই জন্য আমরা একটা রাজনৈতিক ডায়ালগ যদি হয়, পলিটিক্যাল ডায়ালগ, সমস্ত পার্টিকে নিয়ে যারা রাজনৈতিকভাবে নিবন্ধিত দলগুলো আছে এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে, যেটা যেমন 90-এর গণ অভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখা অনুযায়ী কিন্তু আপনার পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল। যে আমাদের রাজনৈতিক ডায়ালগও যদি হয় যে কতদিনের মধ্যে আপনার নির্বাচন বা গণতন্ত্রের দিকে বাংলাদেশটি যাবে এবং আপনার কোন কোন ক্ষেত্রে তারা সংস্কার করতে চায়। আমাদের তো কিছু বক্তব্য আছে, যে যেমন নির্বাচন কমিশনটা আপনার প্রয়োজনীয় সময়ে গঠন করা উচিত, আবার
ডক্টর ইউনূস কালকে বলেছেন যে জনগণ যতদিন চাইবেন আমি ততদিন, এই কথাটা কিন্তু আমার কাছে একটু মানে অস্পষ্ট মনে হচ্ছে। জনগণ যতদিন চাইবেন, জনগণ যে চাচ্ছে উনি বুঝবেন কি করে? এটা তো বোঝার কোনো উপায় নেই। জনগণ তো তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারে না, তাই না? সম্ভব না, এটা তো নিয়ম না। এখানে যে জনগণ সমর্থিত রাজনৈতিক দলগুলো আছে এবং এই যে উনি বলছে যে ছাত্র এবং জনতার দ্বারা তিনি মনোনীত একটি সরকার, এই যে ছাত্র এবং জনতার অভ্যুত্থান, এটা তো এই 34 দিনের এই অভ্যুত্থান যদি আপনি কাউন্ট করেন, 34 দিনে দুনিয়া কাঁপানো 34 দিনের ফলে এই সরকার গঠিত হয়েছে, তাহলে তো ভুল বলা হবে। এর পিছনে তো একটা বিরাট পটভূমি রয়েছে, তাই না? সে 2009 সাল থেকে এই দেশের মানুষ এই সরকারের প্রথমে ছিল স্বৈরাচার, পরে সে ফ্যাসিবাদ হয়ে গেল, পরে হয়ে গেল সে মাফিয়া। এই যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, মাফিয়া সরকারের এই ক্যারেক্টারকে চ্যালেঞ্জ করে এই দেশের মানুষ যে পটভূমি রচনা করেছিল, অনেক রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, ফাঁসি হয়েছে, কত কিছু জনগণের হয়েছে এই ফ্যাসিবাদের পতনের ফলে। তার উপসংহার টানলো এই ছাত্র জনতা, তাই না? তো শুধু যদি আপনি বলেন যে ছাত্র জনতার মনোনীত তিনি একজন সরকার, তাহলে কিন্তু এই দেশের 17 বছরের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, এই মাফিয়ার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনটাকে কিন্তু আপনার খাটো করা হয় এবং ইতিহাসকে আসলে বিকৃতি করা হয়। কারণ কি, যে 34 দিনের ব্যাপক আন্দোলনের ফলে এই সরকারের পতন হলো, এই 34 দিনকে আমি মনে করি যে 17 বছরের আন্দোলনের সন্তান হলো এই 34 দিনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা হলো সন্তান আমাদের এই মাফিয়া বিরোধী বিপ্লব বা আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাই বলেন। সুতরাং উনি কিন্তু শুধুমাত্র 34 দিনের আন্দোলনের ফলে তিনি সরকারে আসেননি। মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যে পটভূমিটা রচিত করেছিল, সেই পটভূমির উপর দাঁড়িয়ে তিনি কথা বলছেন। সুতরাং তিনি যদি এখন আপনার বলেন যে আমি বিভিন্ন ছাত্র জনতা জনগণের সমস্ত কিছু সংস্কার করে দেশটাকে একটি পজিশনে এনে নির্বাচন আনবো, সেটা কয় বছর লাগবে? আর উনি যতই প্ল্যান করুক, মনে করেন এই পুলিশ সংস্কার করবে, প্রশাসন সংস্কার করবে, জুডিশিয়ারি সংস্কার, যত কিছু করুক, এই সংস্কারের ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন কিন্তু রাজনৈতিক মানে জনগণরা নির্বাচিত সরকারই করে। সুতরাং এই আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সমর্থিত সরকার, তারা একটা ফর্মুলা দিতে পারে, তারা একটা কমিশনও গঠন করতে পারে কোন 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 জায়গায় আপনার লুফোলসগুলো আছে। পরবর্তীতে নির্বাচিত সরকার সেই অনুযায়ী কাজ করতে পারে। 3 জোটের রূপরেখা যেটা হয়েছিল, তারা একটা রূপরেখা দিয়েছিল, পরবর্তী সরকার সেইভাবে কাজটা করে। এখন তারাই যদি সংস্কারের একটা পরিকল্পনা করে তারাই সংস্কার করতে নেমে যায়, তাহলে এটা কিন্তু অন্তত লং টার্ম প্রসেস হবে, সেটা ক্লামজিও হবে, জিনিসটা আপনার বিরক্তিকর একটা বিষয় হবে। আপনি কতদিন ক্ষমতা মানে লাগবে আপনার এই সুনির্দিষ্ট করবে, কতদিন সুনির্দিষ্ট করে কতদিন লাগবে? 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর? এটা আপনাকে বলা উচিত। এটা রোডম্যাপ আমরা রোডম্যাপ বলতে তো আপনারা কি এরকম কোনো সময়সীমা চিন্তা করেছেন যে এতদিন লাগতে পারে? না, যেহেতু এখনো সরকারটা আপনার আমার মনে করি যে বর্তমান সরকার এখনো স্টেবল না, মানে আপনি দেখছেন যে বিভিন্ন সংগঠনগুলো তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছে, তাই না? গতকালকে দেখলাম, আমরা ওই প্রসঙ্গে একটু পরে আসি। সুতরাং সরকারকে আগে আমি মনে করি যে অনেকগুলো কাজ তাদের আছে, রিস্টোর করতে হবে আইন শৃঙ্খলাকে, ল অ্যান্ড ডিসিপ্লিন। আমার মনে হয় যে সংস্কারের বিষয়টা হেলাল ভাই, এবং এই সংস্কারগুলো উনি একবার বলছে যে জুডিশিয়ারি সংস্কার করব, মিডিয়ার কথা বলছে, মিডিয়া সংস্কার করব, প্রশাসনিক সংস্কার করব, ল এনফোর্সিং এজেন্সি সংস্কার করব, আরও অনেক সংস্কার প্রয়োজন। যদিও উনি 4-5টা কথা উল্লেখ করেছেন, ব্যাংকিং ফাইন্যান্সের কথা উনি বলেছেন। এই জন্য উনি একটা রূপরেখা বা একটা ফর্মুলা দিতে পারে বা একটা কমিশন গঠন করতে পারে, কিন্তু এটার জন্য যদি আপনি লং টাইম নেন, কতদিন নেবেন সেই টাইমটা তো জনগণকে বলতে হবে। জি, আমি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছ থেকে এই প্রসঙ্গে যে কতদিন নেবেন, সেই কতদিনের জায়গায় আপনারা নিজেরা রাজনৈতিক
আপনারা যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের মধ্যে কি আপনারা কি মনে করছেন যে কতদিন আসলে সময়টা হতে পারে? আর একটা বিএনপি মহাসচিব এবং আপনাদের আজকেও আপনাদেরও সংবাদ সম্মেলন ছিল, আপনারা কথা বলেছেন, সেখানেও পলিটিক্যাল ডায়ালগের ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন বিএনপি মহাসচিব এবং আপনাদের দলের। আর একটি হচ্ছে যে সুনির্দিষ্টভাবে নতুন বাংলাদেশের জায়গায় আমরা দেখেছি যে সরকারকে সময়ে যতটুকু দরকার ততটুকু দেয়ার এবং সংস্কারের ব্যাপারে এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীও একই রকম বিএনপি মহাসচিবের সাথে জামাতের আমিরও একই কথা বলেছেন আজকে। আপনাদের আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সংস্কারের প্রশ্নটা আসলো কেন। জি, আপনি জানেন যে আমরা যখন আন্দোলন করছি বিএনপি কিন্তু একটা 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের একটা রূপরেখা দিয়েছে। আমরা যখন নতুন দল করি তখনও কিন্তু রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েই আমরা কিন্তু এই কথাটা বলেছি যে বাংলাদেশকে একটা সেকেন্ড রিপাবলিক করতে হবে, ডিউ টু এই দেশটাকে আওয়ামী লীগ প্রত্যেকটা স্তরে স্তরে ধ্বংস করেছে। জি, এবং আপনি দেখবেন আমাদের সমসাময়িক বা আমাদের আগে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এসেছে তারা সকলেই কিন্তু একটা পরিবর্তনের কথা বলেছে যে এইটা হতে পারে না। আমাদের যেভাবে দলীয়করণ, যেভাবে সন্ত্রাস এবং বিচার বিভাগ, রাষ্ট্র বিভাগ, প্রশাসন বিভাগ যেভাবে নষ্ট হয়েছে, এটার একটা আমূল পরিবর্তন ছাড়া এই জন্য বিএনপি কিন্তু শুধু কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বা এক দফা দাবি বলে নাই। বিএনপি কিন্তু 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিল এবং সেটা অন্যান্যদের সাথেও সে এটা নিয়ে সংলাপ করেছে। এবং আপনি খেয়াল করবেন ছাত্রদের আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু আপনার কোটা সংস্কার দিয়ে, কিন্তু একটা স্তরে গিয়ে তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। এবং যখনই তারা এই রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, সরকার যখন তাদেরকে সংলাপের প্রস্তাব দিয়েছে, তারা সেই সংলাপে গিয়েও অনেকগুলো শর্ত দিয়েছে। এবং কোটা সংস্কার থেকে শুরু করে এটা কিন্তু একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে এসেছে। ফলে স্বভাবতই এই সরকারের উপর একটা সংস্কারের দায়িত্ব এখানে এসে গেছে। এবং বিএনপিও কিন্তু প্রথমে বলেছে যে তারা শুধু নির্বাচন না, তারা একটা সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন চায়। আর আমরা তো শুরু থেকেই বলেছি এখানে সংস্কারের প্রশ্নটা কেন আসে বারবার না, সেখানে আমি একটু প্রশ্ন আসতে চাই। হিলাল ভাইও বলেছেন যে সংস্কার ব্যাপারটা তো অনেক বড়, অনেক সময় লাগতে পারে। বিএনপি মহাসচিবও এর আগে এরকমই বলেছে। তো একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে সেই জায়গাটা আপনারা কোন কোন ক্ষেত্রটা একদম সুনির্দিষ্ট কি কোনো কিছু করেছেন যে এগুলো খুব দ্রুত করা দরকার বা এত সময়ের মধ্যে করা যেতে পারে? সেটা আমি আপনাকে বলেছি যে আমাদের প্রত্যেক দলের কিন্তু একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। আমি তো বললাম বিএনপি নিজেরই তার 31 দফা সংস্কার আছে। এখন বিএনপি এই কথাটা বলতে পারে ডক্টর ইউনূস সাহেবকে গিয়ে যে এই যে 31 দফার মধ্যে কোন কোন দফাগুলো উনি ইউনূস সাহেবের পার্টে ফেলতে চান, বাকিটা কোনটা ওনারা সরকারে গেলে ওনারা করবেন, অন্তর্বর্তী সরকার কোনগুলো করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু বিএনপি মহাসচিব বলেছেনও যে উনি একটা স্পষ্ট রোডম্যাপ চান। কালকে কিন্তু প্রফেসর ইউনূস সাহেব কিন্তু এটা বলেছেন যে ওনারা একটা রূপকল্প হাজির করবেন। এখন দ্বন্দ্বটা কোথায়, বিতর্কটা কোথায়? এটা ঠিকই কিন্তু প্রফেসর ইউনূস কালকে বক্তব্যে বলেছেন। উনি বলেছেন যে সবাই একটা জিনিস জানতে চায়, আপনারা যাবেন কবে? খেয়াল করেছেন আপনি? তো সুতরাং উনি কিন্তু এটা এন্ডোর্স করেছেন যে মানুষের মধ্যে একটা প্রশ্ন যে আপনাদের কাজটা কবে শেষ করে আপনারা একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আচ্ছা দেখেন, প্রফেসর ইউনূস কি অনির্বাচিত? উনিও তো নির্বাচিত। কিভাবে নির্বাচিত? এই যে ছাত্র জনতার কথা যখন ডক্টর ইউনূসের নামটা প্রস্তাব এসেছে, যেটা হেলাল ভাই বলেছেন যে আমরা সবাই সেটাকে সমর্থন দিয়েছি, আমরা সবাই সেটাকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছি, এটাও তো এক ধরনের নির্বাচন, পরোক্ষ নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বুঝতে চাই বা বলতে চাই সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে যারা আজকে আপনার এই উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, ওনারা বেশিরভাগ লোকেরাই রাজনীতিবিদ নন, বা রাজনীতির যেই একটা উত্থান পতন মোকাবেলা করে জীবন যুদ্ধ এটা ওনারা করেন নাই। ওনারা বেশিরভাগই দেখা গেছে যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, ওনারা সোশ্যাল মুভমেন্টের সাথে কাজ করেছেন। রাজনীতির কিন্তু একটা খারাপ দিক আছে, আপনি দেখবেন সেই দ্বন্দ্ব সংঘাতটা কি দেখেন। আপনি কি সৈকত, আপনি তো রিপোর্টার, ফিল্ড রিপোর্টার ছিলেন, আপনি বলেন এখনো আপনি রিপোর্টিং করেন। আপনি কি গত 10 বছরে কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কোনো মিছিল দেখেছেন? প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে দেখেছেন? সচিবালয়ের সামনে কি, হেলাল ভাই বলেন, সচিবালয়ের সামনে কি আমরা কখনো মিছিল নিয়ে যেতে পেরেছি? কিন্তু গত 15 বছরে, গত 15 দিনে আপনি দেখবেন
15 দিনে এমন একটা দিন বাদ যায় নাই যে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে কি হয়েছে, মিছিল হয়েছে, সচিবালয়ের সামনে মিছিল হয়েছে, সচিবালয়ের সামনে কালকে সারাদিন ঘেরাও ছিল। এটা যদি রাজনৈতিক সরকার হতো তাহলে বিষয়টাকে কিন্তু ওনারা অন্যভাবে ডিল করতেন। যেমন আমি যেটা মনে করি, একটা রাজনৈতিক সরকার হলে কিন্তু তাদের সাথে আলাপ করতো যে আপনারা সচিবালয়ের সামনে তো ঘেরাও করতে পারবেন না, আপনারা ওই পাশে যান বা অন্য জায়গায় গিয়ে আপনি সমাবেশ করেন। আমি কিন্তু যেদিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি সেদিন দেখলাম যে একদম মুখের উপরে দাঁড়িয়ে শত শত মানুষ মিছিল করছে। আমি তখন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদেরকে বলেছি আপনারা চাইলে তো ওনাদেরকে রমনা পার্কের ভিতরে স্থানান্তর করতে পারেন, যে ওখানে দাঁড়িয়ে আপনারা মিছিল করেন। আমি ওই অ্যাসাইনমেন্টে ছিলাম। হ্যাঁ, আপনি সেখানে ছিলেন। হ্যাঁ, আমার মনে হয় আপনাকে আমি দেখেছিও। তো কথা হচ্ছে যে রাজনৈতিক সরকারের সাথে এখন কিন্তু দেখেন কালকে কিন্তু ওনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন। একটা রাজনৈতিক সরকার হলে কিন্তু তখনই সিদ্ধান্তটা নিতে পারত। প্রথম যেদিন বাধা এসেছে, প্রথম যেদিন ডিস্টারবেন্স হয়েছে সেদিনই নিতে পারত। এখন ওনারা নেন নাই কেন? ওনারা নেন নাই, ওনারা চিন্তা করেছেন আমরা এতদিন অগণতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রের মধ্যে ছিলাম, ঠিক আছে এটাকে আমরা স্পেস দিই, এটা তো একটা গণতান্ত্রিক অধিকার, এইভাবে ভেবেছেন। ওনারা খারাপ কিছু ভাবেন নাই। ফলে কি হয়েছে দেখেন, প্রফেসর ইউনূস কিন্তু কালকে বলছেন যে আমরা কাজ করতে পারছি না, আমাদেরকে কাজ করতে দেন প্লিজ। তাহলে এই যে উনি 10 দিন কাজ করতে পারলেন না বা 15 দিন কাজ করতে পারলেন না, এটা তো আমাদের দেশের জন্য ক্ষতি হয়েছে। মুজিব, এই আলোচনায় ফিরবো, আমাকে একটা বিরতিতে যেতে হবে। জি জি অবশ্যই। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি। ফিরে এসে সঙ্গী চাই আপনাদের। আর একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে, কোন পথে যাচ্ছে দেশ। আমরা কথা শুনছিলাম মুজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব এবি পার্টি। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি। আমরা মঞ্জু ভাইয়ের খুব কম কথায় অল্প সময় আসলে আপনার কাছে ফিরতে চাই। বিরতির আগে আপনার কিছু কথা বাকি ছিল। তারপর আমি যেটা বলছিলাম যে এই রাজনৈতিক সরকার আর এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা পার্থক্য থাকে। রাজনৈতিক সরকার যেভাবে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক কিছু ভাবতে হয়। যেমন ধরেন এই যে যতগুলো দাবি দাওয়া এখন সামনে আসছে, জি, তারা কিন্তু বলতে পারতো শক্তভাবে যে আপনারা এতদিন দাবি দাওয়াগুলো আনেন না, এখন কেন আমাদের উপরে এই চাপটা তৈরি করছেন। এটা তারা বলেছেন কিন্তু দেরি করেছেন। তো আমি মূল কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কার করতে হবে। কারণ শেখ হাসিনা যে ধ্বংসযজ্ঞ রেখে গেছেন আমাদের এখানে, একটা মিনিমাম সংস্কার লাগবে। এবং আমি হয়তো আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু দেশবাসী মানুষের কাছে একটা ধারণা আছে যে রাজনৈতিক দলগুলো কিছু কিছু সংস্কার করতে পারবে না। জি, যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দলীয় নিয়োগ, এটা রাজনৈতিক দলগুলো এখান থেকে সরে আসতে পারবে না। যেমন বিভিন্ন ক্ষেত্রে দলীয় প্রভাবাধীন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া সহ বিভিন্ন বিষয়, এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটু কঠিন। তো সেজন্য আমি যতটুকু জানি বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা চানও যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করুক। কিন্তু যেটা সত্য কথা সেটা হচ্ছে একটা দল, একটা সরকার যদি লম্বা সময় ধরে থাকে তাহলে তার ব্যাপারে একটা মানুষের একটা আবার একটা সমর্থনহীনতা বা অপছন্দের জায়গায় চলে আসে। একটা দলকে অপছন্দ করতে পারে, তার বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে, কিন্তু যেহেতু তার একটা টেনিওর আছে, সবাই জানে যে সে 5 বছর থাকবে, তাকে আরেকটা ইলেকশনে আমি তাকে ভোট দেব না। কিন্তু এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার যদি কখনো অজনপ্রিয় হয়ে যায়, আপনি হঠাৎ দেখবেন যে ছাত্ররাই আবার রাজপথে নেমে আসছে এই সরকারের বিরুদ্ধে, তখন কিন্তু আমরা একটা বিরাট সংকটে পড়ে যাব, যেহেতু আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। সেজন্য আমি হেলাল ভাইয়ের সাথে এই জায়গায় এটা একমত যে একটা সুনির্দিষ্ট রূপরেখা করে একটা সময়সীমা আমাদের ঠিক করা উচিত। যেমন আমাদেরও বলা উচিত ডক্টর ইউনূসকে যে আমরা আপনাকে এতটুকু সময় দিতে চাই, এতটুকু সময় আপনি নেন, এই কাজগুলো করেন। আবার প্রফেসর ইউনূসের পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোকে বলা উচিত যে ভাই দেখেন আমি আসছি, আমি আপনাদের এই কাজগুলো করে দিয়ে যাব, এটা আমার অঙ্গীকার। উনি কালকে কিছু অঙ্গীকারের কথা বলেছেন, আর আমাকে এই সময়টা দিতে হবে। এটা নট নেসেসারি যে এটা পাবলিকলি বলতে হবে, এটা আমাদের আভ্যন্তরীণ সংলাপ করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হতে পারে, এখানে এক ধরনের বাইলেটারাল ডিসকাশন হতে পারে, করে একটা জায়গায় পৌঁছলে আমি মনে করি আমাদের ভবিষ্যৎ ভালো। জি, ধন্যবাদ আজিজুল বারী হেলাল ভাই। আপনার কাছে সংস্কারের প্রশ্নে ফিরি। সেটি হচ্ছে যে বিএনপির মহাসচিব তিনি খুব করে গত 2-3 দিনের যে তার বিভিন্ন অনুষ্ঠানে বলছেন সেটা হচ্ছে যে আমরা এরকম লোক দেখতে চাই না গত সরকারের আমলে তাদের একদম পাশে যারা থেকেছে
শীর্ষ পর্যায়ে এরকম সচিবালয়ের সচিব থেকে শুরু করে তাদেরকেই দেখছি, তারা এখনো সরছে না। এই সব জায়গায় যারা দেশের কল্যাণ করতে চান তাদেরকে রিপ্লেস করার কথা উনি বলছেন। তো সেইগুলো সহ সংস্কারের আমরা যেটা দেখছি যে এখনো যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসনের লোকবল এখনো রাস্তায় নামেনি। তো এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? দেখেন, আমাদের বক্তব্য মহাসচিব যেটা বলছে এটা শুধু মহাসচিব একা না, পুরো দেশবাসীর একই কথা, যে এই মাফিয়ার যে দোসর, এই মাফিয়ার দোসররা যেন কোনোভাবেই আবার রিসারফেস হতে না পারে। আজকে শুধু আপনি বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে আপনার এই মাফিয়ার বীজ যদি থেকে যায় তাহলে আবার মাফিয়াতন্ত্র গজাবে। সুতরাং এখন যে প্রশাসনিক সংস্কার তো না, প্রশাসনিক অ্যাপয়েন্টমেন্ট চলছে, পুলিশের যে রিঅ্যাপয়েন্টমেন্ট চলছে, বা জুডিশিয়ারির যে সমস্ত অদল বদল হচ্ছে, সব কিছুতে লক্ষ্য রাখতে হবে যে মাফিয়া সরকারের যারা দোসর ছিল, যারা দেশটাকে আজকে মাফিয়াতন্ত্রে বানিয়েছে। আমি এখানে আসার আগে মঞ্জুবের সাথে কথা বলতাম যে শেখ হাসিনা নিজেকেই শুধু ধ্বংস করেনি, তিনি পুরো রাষ্ট্র ধ্বংস করেছেন। আমাদের রাষ্ট্রের মাঝে একটা সমাজ ছিল। ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের পার্থক্য হলো যে ইউরোপ আমেরিকায় রাষ্ট্র ভার্সেস জনগণের একটা বিনিময় হয়। বাংলাদেশে এই এশিয়া মহাদেশের একটা কালচার হলো যে রাষ্ট্র, তারপরে সমাজ, তারপরে জনগণ। আপনি দেখেন যে 5ই আগস্টের যে অভ্যুত্থানের পরে যে ব্যাকলাশটা হয়েছে, সামান্য 2-3 দিন হয়তো কিছু ব্যাকলাশ হয়েছে, কিন্তু এটা যদি আমেরিকা হতো বা ইউরোপ হতো বা অন্য কোনো দেশ হতো বা শ্রীলঙ্কা, দেখেন কি হয়েছে, যে কত রকম ম্যাসাকার হয়ে গেছে, কারণ সেখানে সমাজগুলো আমাদের মতো এরকম স্ট্রং না। আজকে এই মাফিয়াতন্ত্র এই সমাজটাকেও ভেঙে দিয়েছে, ব্যক্তিগত যে সম্পর্ক মানুষের সেটাও ভেঙে দিয়েছে, মানে একটা অনিরাপদ রাষ্ট্রে পরিণত করে চলে গেল। শুধু সে রাষ্ট্রকে ধ্বংস করেনি, তার দলের নেতা কর্মী, দেখেন তার দলের নেতা কর্মীকে আজকে বনে বাজারে পালিয়ে যেতে হচ্ছে, বিভিন্নভাবে পালিয়ে যাচ্ছে। কেউ অপমৃত্যু হয়েছে, ইসাক আলী খান পাবনা একজন ছাত্র নেতা ছিল, তার অপমৃত্যু হয়েছে। এরকম অনেক লোক আমরা জানি না, বনে বাজারে নিজে তো পালিয়েছে, আজকে পুরো তার নিজের দল, দেশ, সমাজ, সব কিছু, মানুষের বন্ধুত্ব, সম্পর্ক, সম্প্রীতি সব ধ্বংস করে দিয়ে। শুধু তো সুতরাং দলের নেতারা না, বিচারপতিরাও তো পালাচ্ছে। সেই জন্য আমি বলছি যে আমাদের মহাসচিব যেটা বলছে যে এই যে মাফিয়াতন্ত্র জারি করার জন্য যে সমস্ত দোসর ছিল, তার যে অ্যাকমপ্লিস ছিল, তারা যেন কোনোভাবেই কোনো বাংলাদেশে কোথাও কোনো না আসতে পারে। এইটা হলো একটা কথা। এখন বলছে মঞ্জুবা একটা কথা বলছে যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমরা অনেক বিপদে, কি পুরো রাষ্ট্রটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এই জন্য সমস্ত রাজনৈতিক দল, জনগণ কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে, তাই না? তাদেরও উচিত হবে আমাদের এই যে সমর্থনকে কাজে লাগিয়ে আমাদের সাথে, আমি প্রথমে আলোচনায় বলছি, এটা ন্যাশনাল ডায়ালগের মাধ্যমে, বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে, আপনারা তো মঞ্জু ভাই বললো না যেটা, যে আপনারা তো বিভিন্ন ইনস্টিটিউশন থেকে এসছেন, একটা ইউনিটারি আপনার ব্রিলিয়ান্সি আপনাদের মধ্যে রয়েছে, একটা একক কোনো জায়গা থেকে আপনারা আসছেন। পলিটিক্স একটা অনেক বড় বিষয়, একটা ভাস্ট একটা, পলিটিক্যাল লোকজনের সাথে আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা দরকার, তাই না? যেমন দেখেন আমি যদিও প্রসঙ্গ না, তারপরেও বলছি যে ছাত্ররা বলল যে তারা ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পরীক্ষা, যে 3টা পরীক্ষা হয়েছে, বাদ বাকি পরীক্ষাগুলো দিবে না, আপনি তাদেরকে ওই 3টার ভিত্তিতে রেজাল্ট দিতে হবে। এটার কনসিকুয়েন্সটা কিন্তু ছাত্ররা বুঝতে পারেনি, কারণ তারা যখন উচ্চশিক্ষাতে যাবে তখন এই রেজাল্ট কিন্তু তাদের উচ্চশিক্ষায় প্রয়োজন হবে, তখন এই মার্কসটা কিভাবে তারা নিবে, তাই না? কিভাবে ওই 3টা পরীক্ষার ভিত্তিতে কিভাবে নিবে? এবং ওই যদি একবার স্টিগমা লেগে যায় যে অটো পাস, তাহলে কিন্তু ভবিষ্যৎটাও খারাপ হবে। এই জন্য সরকারের উচিত ছিল তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে পরীক্ষাটা পিছিয়ে যেতে পারতো 1 মাস 2 মাস পর, কিন্তু পরীক্ষা যে রেস্ট অফ যে পরীক্ষাটা দিতে হবে। কিন্তু সরকার এখানে কি করলো, যে সচিবালয়ের ভিতরে আপনার যে আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া আছে, যে সিকিউরড এরিয়া, সেই এরিয়াটার ভিতর ঢুকলো। এটা কিন্তু সরকারের সামর্থ্যের একটা দুর্বল দিক, এবং ঢুকলো এবং সরকারের একজন সচিব সেখানে বললো আমরা মেনে নিলাম।
এর ফলে কি হলো, অন্য অন্য যে গোষ্ঠী আজকে দীর্ঘ 15 বছর বঞ্চিত, তারা চাইছিল যে একটা ভালো সিস্টেম, তো তাই না, ভালো সিস্টেম। তো এখন গত 2 দিন তো দেখলাম ঢাকা শহরে শুধু দাবি দেওয়ার শহরে পরিণত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার লোক, রিক্সাওয়ালারা, আপনার ঠেলা গাড়িওয়ালারা, নার্স, আপনার অন্য অন্য পল্লী বিদ্যুৎ, বিভিন্ন প্রফেশনাল লোকজন। সর্বশেষ আনসাররা যে কাজটা করলো, তাই না, আনসাররা যে কাজটা করলো, যে তারা দাবি দেওয়া পেশ করলো, এটা তো একজন ইন সার্ভিস একটা অফিসার কিন্তু এটা করলে এটা কাইন্ড অফ রাষ্ট্রদ্রোহ হয়। আমি জানি না এই সরকার কিভাবে নিবে। এবং এই যে আনসাররা যে রেভোল্ট বা ওরে কি বলবো দাবি দেওয়ার জন্য কালকে সচিবালয় যেটা করলো, এর জন্য তো তিনি পুলিশ প্রশাসন আছে, বিডিআর আছে, বিজিবি আছে, সেনাবাহিনী, বিভিন্ন অংশ থেকে তিনি এটা করতে পারতেন, তাই না। কিন্তু হঠাৎ করে ছাত্রদের আসলেন, ছাত্ররা যে আসলো, তা ছাত্ররা তো এইটার দায়িত্বে না, তাই না। এটা কিন্তু সবার বুঝতে হবে। আমাদের এই সরকারকে বেকায়দায় ফেরানো যাবে না। আমাদের কর্মকাণ্ড ছাত্ররাও এমন কোনো কিছু করবে না যার ফলে সরকার একটা বেকায়দায় পড়বে। আপনি এই আনসার বিদ্রোহকে, আনসাররা কালকে যে এটাকে বিদ্রোহ বলবো কিনা জানি না, কি বলবো, ওদের যে দাবি দেওয়া ছিল এটা সরকার যেভাবে হোক করতে পারতো। বিশ্ববিদ্যালয়ের কোমলমতি ছাত্ররা যারা এই আন্দোলনের আপনার কনক্লুশন টেনেছে, যারা এই আন্দোলনের সন্তান, তাদেরকে তারা তাদের যে সম্মান উঁচুতে থাক, তাই না। রাষ্ট্রের এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের জন্য পুলিশ বাহিনীকে, আপনি যেটা বললেন সব পুলিশ মাঠে নামেনি, এটা যাতে ভাইব্রেন্ট করা হয়, সবাই যেন পুলিশ মাঠে নামে কাজ করে, অন্য অন্য বাহিনী যেন কাজ করে, সরকারকে এইসব বিষয়ে নজর দিতে হবে। পাশাপাশি আপনার সরকারকে বুঝতে হবে যে এই 14-15 জন উপদেষ্টা তাদের অভিজ্ঞতা আছেন, তারা তাদের স্বশাক্ষেত্রে, আমি তো বললাম, তারা একটা কম্পার্টমেন্টালাইজড একটা অংশ থেকে তারা আসছেন। কিন্তু পলিটিক্যাল তো একটা ভাস্ট ক্যানভাসের ব্যাপার। পলিটিক্যাল লোকজনের সাথে, রাজনৈতিকবিদদের সাথে কন্টিনিউয়াস সংলাপ এর কিন্তু একটা প্রয়োজন রয়েছে, যাতে তাড়াতাড়ি আপনি রাজনৈতিক একটা সিদ্ধান্তে, বিশেষ করে গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠানে পরিণত করতে পারে। একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার হবে। এখন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যদি বলেন যে জনগণের মধ্যে ধারণা হচ্ছে আমি কবে যাব, এরকম ধারণা আমাদের কারো নেই। কারণ কি, উনি একজন বিখ্যাত ব্যক্তি, ওনার নিজের যে অর্জন তার জন্য বাংলাদেশের মানুষও গর্বিত, বাংলাদেশও গর্বিত। আমরা কখনো তাকে আমি কখন যাব এটা আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন কখন গণতান্ত্রিক ব্যবস্থা চালু করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতাটা যাবে। আর একটি কথা ভাই বলেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, এই নিয়োগগুলো মঞ্জু ভাই বলছে যে রাজনৈতিকভাবে নিয়োগ হয়। রাজনৈতিকভাবে নিয়োগ হলে তো আবারও একটি মাফিয়া তন্ত্র তৈরি হলো না। বিশ্ববিদ্যালয়গুলো অটোনোমাস বডি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা আপনার গঠনতন্ত্র আছে, সে অনুযায়ী ভিসি নিয়োগ হয়। 3জন ভিসির 3জন প্যানেলে 3জনের নাম হয়। সেখান থেকে আপনার, যদিও আমাদের বর্তমান প্রেসিডেন্ট তো আবার স্বৈরাচারের দোসর, সুতরাং এখন তো প্রধান উপদেষ্টা রয়েছেন, সেরকম এই গঠনতান্ত্রিক উপায়ে কিন্তু ভিসি নিয়োগ হয়, তাই না। এখন আপনি একটা ভিসি নিয়োগ দিলেন, যদি সেখানে কোনো অগঠনতান্ত্রিক পন্থায় নিয়োগ দেন, তাহলে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার তো ওই ভিসিকে সরিয়ে দিতে পারে না। সুতরাং আমার বলতে যে মোরালি, নৈতিকভাবে আমরা কতটা সংযত হয়ে বাংলাদেশ থেকে ডেমোক্রেসির দিকে নিয়ে গেলাম। আপনি আমার আরেকটু বক্তব্য মঞ্জু ভাই মাইন্ড করেন না, আপনার সময় বেশি যে এই সংস্কারের শব্দটা আমার কাছে খুব মানে ফ্রাইটেন্ড মনে হয়, একটু ওরে কি কয় ফিয়ার, এক ধরনের প্যানিক আমার কাছে ক্রিয়েট করে বিকজ অফ 1/11 সংস্কার বলে প্রতিটি দলকে ম্যাসিভ ডিস্ট্রাকশন করার জন্য যে পরিমাণ কথা হয়েছিল, সেই 1/11 দোসররা, 1/11 সেই অ্যাকমপ্লিসরা, 1/11 সেই প্রেতাত্মারা, ওরা কিন্তু সংস্কার, পরিবারতন্ত্র, তারপরে অভিজাততন্ত্র, অনেক শব্দ ব্যবহারের মাধ্যমে দেশটাকে একটা মাফিয়া রাজত্বে পরিণত করে একটা মাফিয়া সরকার প্রতিষ্ঠা করেছিল এবং একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটাকে সঁপে দিয়েছিল।
সুতরাং এই সংস্কার নিয়ে এত গলাবাজি করলে আমাদের যে ভয় হয়, আবার কি সেই মাফিয়া তন্ত্রের তৈরি হবে, আবার কি সেই 111-এর মতো একটা মাফিয়া সরকার প্রতিষ্ঠা হবে, ঘরপোড়া গরু এই জন্য ঘরপোড়া গরু, এটা কিন্তু পলিটিক্যাল আপনার আমাদের চিন্তা ভাবনা। সুতরাং 111-এর কায়দায় শুধু সংস্কার বললে হবে না। আপনার যেমন আমাদের বিভিন্ন রিপ্রেসিভ ল আছে, কালো আইন আছে, এইগুলো আপনি রিপিল করেন, এটা তো ম্যাটার অফ 1 or 2 days। যে এই কালো আইনগুলো, ডিএসএ যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, তারপরে আরও যে আপনি এই যে 1 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত সমস্ত মামলার আপনি উঠায় নিচ্ছেন, তাই না? এটা কি বেশি দিনের ব্যাপার? আচ্ছা, এরপর দেখেন, শুধু আপনি 1 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত বলছেন, কিন্তু 1 জুনের আগের থেকে 2009 সাল থেকে যে পরিমাণ জনগণ ভিকটিম এই সরকারের আপনার নির্যাতনের ফলে, যত গুম খুন নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, কত মামলায় গায়েবী মামলা, ঘটনা ঘটেনি তারপরে মামলা হয়েছে, আপনার সাজা দিয়েছে মামলায় বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আরো অনেক দলের বামপন্থী সংগঠনগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, 29 লাখ মামলা বিএনপির বিরুদ্ধে দিয়েছে। এইসব মামলার আপনি এই সমস্ত মামলাও তো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে যে তারা এই অন্যায় মামলাগুলো খেয়েছে। অর্থাৎ এই মামলার ব্যাপারেও তো আপনাদের বলা উচিত এই বর্তমান সরকারকে, যে এইগুলো ওরা আপনার অন্যায় মামলা, অনিয়ম মামলা, এই মামলার ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত, তাই না? সুতরাং আমরা, মঞ্জু ভাই যে কথাটা বলছে যে এই সরকারের কোনো ফেইলার কিন্তু বাংলাদেশের জন্য বড় ক্ষতি, আমরা সবাই ঐক্যবদ্ধ এই সরকারের সাপোর্ট দিচ্ছি। সুতরাং সরকারের উচিত আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও প্রতিনিয়ত হোক না হলেও অন্তত উইকলি একটা ডায়ালগ করা এবং জনগণকে সেগুলো সব পরিষ্কার করা। জি, আমি মঞ্জু ভাইয়ের কাছে যাচ্ছি। মঞ্জু ভাই, আপনারা সহ শীর্ষ নেতা যারা রয়েছে অন্য জায়গায়, সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে, এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানাচ্ছেন। ষড়যন্ত্রটা কোথায় কোথায় দেখতে পাচ্ছেন আসলে? হ্যাঁ, ভালো কথা বলেছেন আপনি সৈকত। আসলে দেখেন যে আমরা কি দেখলাম, যে আন্দোলনের প্রথমটা হয়েছে, আন্দোলন বলতে কিছু ছিল না, আন্দোলন ছিল আমরা ভারতের সাথে যে অনৈক্য চুক্তিটা করা হয়েছে, এবং ওই যে বেনজির সাহেব, তারপরে মতিউরদের যে বিশাল দুর্নীতির কাণ্ডটা এসেছে, সেটা নিয়ে কিন্তু আমরা রাজপথে আন্দোলনে ছিলাম। হঠাৎ করে দেখা গেল হাইকোর্টে একটা রায় হলো যে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপনটা বাতিল করা হলো। এইটা নিয়ে ছাত্ররা প্রতিবাদ শুরু করলো। আপনি দেখেন, এই কোটার একটা আন্দোলনকে আমি যদি দেখি যে শেখ হাসিনা রিপিটেডলি মিসহ্যান্ডেল করে, ষড়যন্ত্র বা আপনার প্রভোগ করে, উস্কানি দিয়ে সেই জায়গাটাকে কোথায় নিয়ে এসেছে, যে প্রথমে তাদেরকে উস্কানি দেওয়া হলো যে তারা সবাই রাজাকারের নাতিপতি বলে পরোক্ষভাবে উস্কানি দেওয়া হলো। এরপরে তারা যখন প্রতিবাদ করলো, সেটাকে নস্যাৎ করার জন্য ছাত্রলীগ, যুবলীগের বহিরাগতদেরকে, টোকাইদেরকে দিয়ে তাদেরকে নৃশংসভাবে মারা হলো। এরপরে যখন তারা ঐক্যবদ্ধ হয়ে গেল, তখন ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া হলো। এরপরে ইন্টারনেট বন্ধ করা থেকে শুরু করে পুলিশ, বিজিবি, র্যাব, হেলিকপ্টারের গুলি, তারপরে আপনার কারফিউ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার একটা নৃশংসতা, দমনমূলক মনোভাব প্রকাশ পেয়েছে। এখন উনি কি করছেন, উনি যে এত বড় একটা ফেল করেছেন, এত বড় একটা পরাজয় বরণ করেছেন, আপনি দেখেন তার কিন্তু সেই উপলব্ধিটা নাই। তিনি প্রথম কি করলেন, জয়কে দিয়ে বিভিন্ন রকমের কথা, উস্কানি দেখালেন। তারপরে আমরা দেখলাম, দেখেন মানুষের মধ্যে এই বিগত সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ এবং অবিশ্বাস, সেটা কিভাবে কাজ করছে আপনি দেখেন। হাইকোর্টে প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট বেঞ্চ সভা ডেকেছেন, সেখানে খবর পাওয়ার সাথে সাথে ঢাকা শহর থেকে লোকেরা, হাজার হাজার লোকেরা গিয়ে সেখানে সমবেত হয়েছে। সেখানে কি আপনি ষড়যন্ত্র মনে করছেন যে সেটাও ষড়যন্ত্রের অংশ ছিল? সেখানে ষড়যন্ত্রের অংশ ছিল কিনা, কিন্তু এটা পারসেপশন তৈরি হয়েছে যে এটা ষড়যন্ত্রের অংশ ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে এই প্রধান বিচারপতিকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। উনি কোথায় ছিলেন? আমাদের জানার ইচ্ছা যে উনি এই কয়েকটা দিন কোথায় ছিলেন। যেটা আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে কিছু লোকজন, 622 জন লোক আপনার এই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তাহলে কি প্রধান বিচারপতি, সেই সাবেক প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন? আর কোথায় দেখতে পাচ্ছেন ষড়যন্ত্র? জি, তাহলে এখানে একটা প্রথম
বাধা আসলো। তারপরে দেখা গেল যে হঠাৎ করে আপনার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নামে হঠাৎ করে একটা ম্যাসিভ সমাবেশ এবং সারা বাংলাদেশে। এরপরে আমরা দেখলাম যে ভারতের আপনার প্রচার মাধ্যমে অনবরত বলা হচ্ছে আমাদের এখানে নানা জায়গায় নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, হামলা হচ্ছে, অথচ বিবিসি সহ বিদেশি সংবাদ মাধ্যম স্পেসিফিক ইনকোয়ারি করে প্রমাণ করেছে যে এগুলোর অনেকগুলোই সবগুলোই মিথ্যা সংবাদ। কলকাতার পুলিশ কিন্তু তারা মাইকিং করে বলছিল যে যে সংবাদগুলো প্রচার হচ্ছে সেগুলো সত্য না। এখন কথা হচ্ছে যে কলকাতা যেহেতু আপনার তৃণমূলের সরকার, সেটা আলাদা, কিন্তু আমরা ভারতের কেন্দ্রীয় সরকারকে আমরা কি দেখতে পাচ্ছি, তারা রিপিটেডলি দেখেন আমাদের দেশে এত মানুষ মারা গিয়েছে, এতগুলো ছাত্র মারা গেছে, প্রায় 1000 খানেক সংখ্যায়, প্রায় 800 কত সংখ্যাটা স্বীকৃত সংখ্যা, তাদের ব্যাপারে তাদের কোনো কনসার্ন নাই। তারা সেখানে বলছে আমাদের এখানে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আচ্ছা আপনি বলেন, এখন আমাদের প্রধান বিচারপতি ছিল সুরেন্দ্র কুমার সিনহা, ওনাকে যে আওয়ামী লীগ একটা অন্যায্যভাবে খারাপভাবে তাকে দৈহিক নির্যাতন করে তাকে দেশ থেকে বাধ্য করেছে, এটা কি সংখ্যালঘু নির্যাতন? এটার জন্য কি আমাদের সংখ্যালঘুরা, আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রতিবাদ করেছে? তাহলে ছাত্রলীগের কোনো একটা দুর্বৃত্ত যদি মুসলিম হয়, মুসলমান ধর্মের হয়, বৌদ্ধ ধর্মের হয়, এবং তার অপকর্মের জন্য যদি সে কোনো না কোনোভাবে মানুষের প্রতিবাদের মুখোমুখি হয়, তাহলে কি এটাকে আপনি ধর্মের দিকে টানবেন? তো আমি যেটা বলছি যে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে, আপনি কালকে দেখেন হঠাৎ করে আনসাররা এসে, আমি 2 মিনিট সময় দিতে যে আনসাররা এসে সমাবেশ করেছে, ঠিক আছে, কিন্তু তারা কেন সচিবালয়ে হামলা করবে, তারা কেন ছাত্রদের উপর আক্রমণ করবে? এটা কি একটা উস্কানি না? এবং উস্কানিগুলো কোত্থেকে আসলো? তখনই তো সন্দেহটা দানা বাঁধে। এবং আপনি দেখেন তারপরই কিন্তু জয় এই আনসারদের পক্ষ হয়ে সে বিবৃতি দিচ্ছে। এই জন্য আপনার যেহেতু শেখ হাসিনা অনবরত এই কাজগুলো করেছেন, এবং দেখেন তিনি কত বড় ক্ষতি করেছেন, যেটা হেলাল ভাই বললেন, যে সাংবাদিকদেরকে দিয়ে এই স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদী এবং গণহত্যাকে সাপোর্ট করিয়েছেন। আমরা কিন্তু এই আন্দোলনে মানে প্রায় অধিকাংশ সংবাদ মাধ্যম কিন্তু ক্ষতিগ্রস্ত না, আমরা ফিল্ডে থেকে এই ছাত্রদের আন্দোলন তুলে ধরেছেন। ধন্যবাদ সেজন্য আপনাদেরকে, এটা সবসময় আপনারা ধন্যবাদটা পাবেন। কথা হচ্ছে শীর্ষ ব্যবসায়ীদেরকে দিয়ে বলানো হয়েছে, গণহত্যাকে সাপোর্ট করানো হয়েছে, একটা অংশ সাংবাদিক নেতৃবৃন্দ করানোর কারণে কি হয়েছে আজকে? আপনি বলেন, আজকে প্রত্যেকটা সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। আচ্ছা কারা আক্রান্ত করেছে বলেন? কই, তখন তো হাজার হাজার বিএনপি জামাত সহ আমরা সবাই তো তখন জেলে ছিলাম। যেটা শেখ হাসিনা বলেছেন যে জামাত শিবির বিএনপি হাবি জাবি সবাই এটা করছে, তো সবাইকে তো আপনি জেলে ঢুকিয়ে দিলেন। আমরা জেলে থাকা অবস্থায়, খুব ছোট্ট করে বলতে, আমরা জেলে থাকা অবস্থায় গণভবন আক্রান্ত হয়েছে, 32 নম্বর আক্রান্ত হয়েছে, সমস্ত আওয়ামী লীগের নেতাদের বাড়ি আক্রান্ত হয়েছে। কারা করেছে? আমরা তো জেলে ছিলাম। এই যে আপনি পিপলকে আপনার বিরুদ্ধে নিয়ে গেছেন, সমস্ত মানুষকে আপনার বিরুদ্ধে নিয়ে গেছেন, এর প্রতিফল আওয়ামী লীগ পেয়েছে, এবং এই ষড়যন্ত্র যদি বন্ধ না হয় তাকে আরো পেতে হবে। নিশ্চয়ই এই আলোচনা আমরা ফিরবো, হেলাল ভাইয়ের কাছেও যাবো, আমাদেরকে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের পর্যায়ে আরেকটা বিরতিতে যাচ্ছি। আশা করি এই বিরতির বিরহ কাটিয়ে আপনাদেরকে সঙ্গেই পাবো। আরো একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা বিরতির আগে ছিলাম এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর কাছে। ফিরছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল আপনার কাছে। আমাদের এই শেষ পার্টে আমরা খুব ছোট ছোট করে আসলে জবাবগুলো নিচ্ছি। প্রথম আপনার কাছে যে প্রশ্নটা, এর আগে আপনি বলেছিলেন আনসারদের বিষয়ে, যে শিক্ষার্থীদের কেন আসতে হয়, তাদের পক্ষ থেকে একটু বিষয় এসেছিল যে যেখানে এখন পুলিশ মাঠে আসেনি, সেনাবাহিনী বল প্রয়োগ করলে তাদের ব্যাপারে আন্তর্জাতিক একটা নেতিবাচক ধারণা চলে যেতে পারে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা যখন বিপদে পড়লো এবং তারা যখন এই অবস্থা ঘেরাও করে সকাল থেকে ছিল, রাজনৈতিক প্রধানতম দলগুলো হিসেবে আপনাদের অবস্থান আসলে কি ছিল? আপনারা শিক্ষার্থীদের সাথে কতটুকু সাপোর্টে ছিলেন? এইগুলো দায়িত্ব সরকারের, জি, বর্তমান সরকার এটা বুঝতে হবে। আমরা এখানে এই দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব সরকারের, বর্তমান যে সরকারের, এইটা সরকারকে বুঝতে হবে। আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি, যে মঞ্জু ভাই বলছে না যে ষড়যন্ত্র চলছে, কোনো ষড়যন্ত্রের কাজ হবে না যদি আমাদের যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ আছে,
তারা যদি কোনো ষড়যন্ত্রে পা না দেয়, বাইরে কোনো ষড়যন্ত্রে, তাহলে কাজ হবে না। আমি বিশ্বাসের সাথে লক্ষ্য করছি যে বাংলা আমাদের এই প্রশাসনে কিভাবে ফাঁক ফোকর দিয়ে কিভাবে মাফিয়াদের সেই বীজ আবার ঢোকা শুরু করেছে, কি করলো কিনা এটা, এবার আমার ধারণা করেছেও। কিছু কিছু পত্রিকায় এসেছে, বিক্ষোভ হয়েছে, মানুষও বলেছে, তাই না? এই জন্য বিভিন্ন জায়গায় তাদের পদায়নও করা হয়েছে, উপদেষ্টা হিসেবে পদায়ন না করে আবার দেখলাম আপনার সচিবালয়ে পদায়ন করেছে, তাই না? এই যে ষড়যন্ত্র তত্ত্ব যেটা মঞ্জু ভাই দিচ্ছেন, আমাদের এই উপদেষ্টা পরিষদ যদি সলিড জনগণের চেতনা, এই বৈষম্য বিরোধী ছাত্রদের যে চেতনা, যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানে স্বাধীন বাক স্বাধীনতার বাংলাদেশ, সেই লিবার্টি বাংলাদেশ, যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আমাদের 17 বছরের যে সংগ্রাম, সেই চেতনাকে ধারণ করে। আমরা এই জন্য বলছি যে যে অ্যাপয়েন্টমেন্টগুলো বিভিন্ন জায়গা দেয়া হচ্ছে, এখানে অনেক জায়গা পত্রিকার খবর বেরিয়েছে যে অনেক জায়গা আপনার সেই পতিত সরকার মাফিয়াদের দোসরদেরও কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি বলেন যে আপনাদের লোকবল কম, না দিয়ে উপায় নেই, সেটা অন্য জিনিস। কিন্তু বিভিন্ন উপরের পদে আপনি এইভাবে কিন্তু যখন স্বৈরাচারের দোসরদেরকে বিভিন্নভাবে মানুষ আইডেন্টিফাই করবে, আমাদের মহাসচিব যেটা বলছে যে স্বৈরাচারের দোসররা যেন কোনোভাবেই আমাদের এই বিজয়কে নস্যাৎ না করতে পারে, আমাদের এই বিজয়কে বেহাত না করতে পারে। সুতরাং আমাদের এই উপদেষ্টা পরিষদ যদি ছাত্রদের চেতনা বহন করে, জনগণের চেতনা বহন করে, রাজনৈতিক দলগুলোর চেতনা বহন করে, তাহলে কোনো ষড়যন্ত্র কাজ। কিন্তু তারা যদি কোনোভাবে এই আমাদের চেতনার থেকে দূরে সরে যায়, বৈষম্য বিরোধী ছাত্রদের যে চেতনা ছিল, তার আগে যে আন্দোলনের পটভূমি যারা আমরা রচনা করেছিলাম, আমরাও দীর্ঘদিন আন্দোলন করেছি, সে আন্দোলনের শেষ কনক্লুশন টেনেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র, এই সবার চেতনাকে ধারণ না করে, তাহলে কিন্তু প্রতিবেশী ষড়যন্ত্র কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। এটা কিন্তু এই উপদেষ্টা পরিষদকে বুঝতে হবে। আরেকটা হলো যে জেনোসাইড যে বাংলাদেশে চালানো হয়েছে, কমপ্লিট জেনোসাইড যে বাংলাদেশে চালানো হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, এই জেনোসাইডের জন্য আন্তর্জাতিক আদালতে একটা বিচার রুজু করা তো কোনো, তাই না? এটা তো অনেক, আপনি বিভিন্ন সংস্থাকে এটার জন্য কাজ করতে বলতে পারেন, কিভাবে মামলাটা ফ্রেম করতে হবে, এইসব বিষয়ে আপনি কথা বলেন যে এই গণহত্যার বিচার এবং গণহত্যাকারীকে কিভাবে বিচারের আওতায় আনা যায়। এখানেই আমার একটা প্রশ্ন আছে ভাই, সেটি হচ্ছে যে আমরা এই বেশ কিছুদিন থেকেই দেখছি যে 5 তারিখের পর থেকে বিভিন্ন গত সরকারের মন্ত্রী বা নেতা অথবা বিভিন্ন জনকে যে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, হত্যা মামলা বা বিভিন্নভাবে, আবার কোনো জায়গায় দেখছি যে বিভিন্নভাবে আপনাদের দলীয় হয়তো কোনো ওয়ার্ড সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, তারাও মামলা করে দিচ্ছে এক একজনকে। এর মধ্যে আমরা কেউ হয়তো স্বার্থ সংশ্লিষ্ট, প্রতিপক্ষকে ঘায়েলেরও জন্য হতে পারে, এরকম নামক ঢোকাতে দেখছি। তো আসলে এই যে বিচ্ছিন্নভাবে মামলা করছে, মামলা হচ্ছে, সবাইকে এক নাগারে একই রকম মামলা দিচ্ছে, গত আমলে আপনাদের যেরকম অজ্ঞাতনামা দিয়ে মামলা করতে একই রকম হয়ে যাচ্ছে, তো এর ফলাফলটা আসলে কি হবে? এখন অজ্ঞাতনামা বলে মামলা হচ্ছে কিনা বা গায়েবী মামলা হচ্ছে কিনা আমার কাছে এরকম কোনো খবর নেই। আপনি যেটা বলছেন, গত 17 বছরে যারা আপনার মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 1000-এরও বেশি ছাত্র মারা গেছে। এই মামলাগুলো গুছানো মামলা না করা বিষয় থাকে কিনা? আপনার এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে সংক্ষুব্ধ হয়েছে এই হত্যাকাণ্ডের ফলে, তারা মামলা করছে। হ্যাঁ, এই মামলা করছে সরকার, এটা করবে। এটা তো আপনি মাফিয়া সরকার যেমন ডেলিভারেটলি মামলা করতো, যে ঘটনা ঘটেনি তারপর মামলা, এই সেই গায়েবী মামলা। এখন তো সেটা না, একটা লোক মৃত্যু হয়েছে, এটা সত্য। আপনার আবু সাইদ বুক পেতে দিয়ে সে হত্যা হয়েছে, তার পরিবার কি মামলা করতে পারে না? না করতে পারাতেই তো অন্যায়, তাই তো গণতন্ত্র থাকে না। অর্থাৎ যারা আপনার ভিকটিম, তারা তো অবশ্যই মামলা করবে, তারা বিচার চাইবে না, সরকার কাছে বিচার চাইবে। কারণ গণতান্ত্রিক সরকার এসে যদি কাছে বিচার চাইতে, তখন সে এতদিন দেরি করবে কেন?
সে এখন থেকেই তো বিচারের জন্য আর্জি করতে পারে, আমি আমি তার বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে মামলা করলাম। হেলাল ভাই, আমি 1 মিনিটের শুধু উত্তর চাচ্ছি। সেগুলো, এই যে মামলাগুলো হচ্ছে, সেগুলো ধারা এবং যে অনুযায়ী হওয়ার কথা সব ঠিকঠাক রেখে মামলা হচ্ছে কিনা, নাকি দুর্বলতা রয়ে যাচ্ছে? সেটা তো যে মামলা রুজু করতেছে, বাদী পক্ষ বলা যায়, রুজু যে করে, সেটা তার আপনাদের মনিটরিং আছে? আমাদের মনিটর, আমরা কি মামলা করছি, আমরা যা সংক্ষিপ্ত, আমার নেতাকর্মী যারা মৃত্যুবরণ করেছে, আমার নেতাকর্মী যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারও মামলা করবে, আমরাও এটা স্বাভাবিক। এটা তো আপনি এই মামলার সাথে এই রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা দেখেন অন্যায় অযাচিতভাবে গায়েবী মামলা, কোনো প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য, প্রতিপক্ষকে দমন করবার জন্য আমরা এরকম কোনো, আবার রাষ্ট্র তো মামলা করছে না, পুলিশ মামলা করছে, রাষ্ট্র মামলা করছে। এই মামলার এই বিষয়টা এখন আনা মানে এই সরকারকে আবারও একটু, মানে এটাও কিন্তু আমার কাইন্ড অফ কনস্পিরেসি মনে হয়, মানে যদিও কি যে এই সরকারকে বেকায়দায় ফেলানো। যে সমস্ত লোক ভিকটিম তাদের মামলা করবেই, এখন মামলা করতে যে তাদের লিখতে ভুল হতে পারে, যাই হতে পারে, সেটা বিচারে দেখা যাবে। এখানে তো কাউকে শিখাই দেওয়া হচ্ছে না যে তুমি মামলা করো। শেখ হাসিনা যেমন শিখাই দিত যে অমুকের বিরুদ্ধে মামলা করো, অমুকের বিরুদ্ধে এই করো, এখানে তো সেটা হচ্ছে না। এখানে যারা সংক্ষুব্ধ, যারা ভিকটিম, তারা মামলা করছে। ভাই, আমি আমাদের শেষ পার্টে আছি, তো আমি আপনার কাছে আরেকবার ফিরবো শেষে। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছ থেকে ফিরে আসতে চাই আপনার কাছে। আমি জানি না যে এরপর ফিরতে পারবো কিনা। সেটি হচ্ছে যে বন্যা আসলো আসলে বাংলাদেশের, এবং আপনার নিজের এলাকাও ক্ষতিগ্রস্ত। সেখানে আমরা দেখতে পেলাম যে অভূতপূর্ব এক বাংলাদেশ, যে বাংলাদেশ ত্রাণ নিয়ে যার যার জায়গা থেকে, আপনি দেখেছেন নিশ্চয়ই, একটি ছোট বাচ্চা তার খেলনা নিয়ে টিএসসিতে উপস্থিত হয়েছে, যে সেই ক্ষতিগ্রস্ত এলাকার বাচ্চারা হয়তো তার খেলনাটা হারিয়ে ফেলেছে। এই বাংলাদেশকে নিয়ে আসলে আপনারা যারা রাজনীতিবিদ, তারা কি চিন্তা করছেন, কোথায় নিয়ে যেতে চান পরবর্তীতে এই বাংলাদেশ? আপনাদের থিঙ্কিংটা কি? দেখেন সৈকত, বাংলাদেশ যতবারই বিপদগ্রস্ত হয়েছে, সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আপনার মনে আছে যে 75-এর এই পট পরিবর্তনের আগে বাংলাদেশ একটা ভয়াবহ একনায়কতান্ত্রিক জায়গায় গিয়েছিল। সেখান থেকে ঘুরে এসে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে দেশটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল। এরপর আবার আমাদের পশ্চাৎপদতা, আমাদের নানা বিভেদ আমাদেরকে, এবং সবচাইতে ভয়ানক ক্ষতি বাংলাদেশে যেটা করেছে শেখ হাসিনা, এবং এই ক্ষতির জায়গা থেকে আমরা যে ঘুরে দাঁড়িয়ে একটা সম্ভাবনার জায়গায় আসলাম। এই যে আপনি যেটা বলছেন যে ছাত্ররা, যাদেরকে আমরা মনে করতাম যে এরা ফেসবুক জেনারেশন, এরা ফার্মের মানে চিলড্রেন, এ ধরনের বলে আমরা ওদেরকে অভিহিত করতাম, সেই বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে যে বিপ্লবটা করেছে, সেজন্য আমরা তাদেরকে সেলিউট করি। এবং সত্যিকার অর্থে আমরা এখন মরলেও আমাদের একটা প্রশান্তি যে না, আমরা একটা জেনারেশন পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বারবার যে কথাগুলো আসছে, যে আপনি বন্যার ব্যাপারটা বললেন, এই যে দেখেন প্রচুর ত্রাণ কিন্তু যাচ্ছে এখন। হ্যাঁ, আমি সেনাবাহিনীর যারা দায়িত্ব পালন করছেন, প্রশাসনের যারা দায়িত্ব পালন করছেন, তাদের সাথে কথা বলে দেখেছি যে প্রচুর ত্রাণ যাচ্ছে, কিন্তু রিপিটেডলি আমরা দেখছি এখানে সমন্বয়ের মারাত্মক সমস্যা। যেটা হেলাল ভাই বলেছেন যে সরকারের দায়িত্ব, আজকেও কিন্তু একটা কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বা জ্বলে পড়ে গেছে। এই যে সরকারের পক্ষ থেকে 2 মিনিট সময় দিতে, আজকে রিক্সাওয়ালাদের মধ্যে একটা ভয়ানক গন্ডগোল হয়েছে, আপনি শুনেছেন। তাহলে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে কিন্তু, এটা আমরা যত কথাই বলি, মানুষ কিন্তু শুনবে না। মানুষ বলবে সরকারের কে আছে, তাকেই সে দায়ী করবে। তো আমি যেটা মনে করি যে এই যে বাচ্চারা আমাদেরকে যে স্বপ্নটা দেখিয়েছেন, বাচ্চারা আমাদেরকে যেই রাষ্ট্র মেরামতের যে পথটা দেখে, আপনি দেখেন তারা যখন ট্রাফিক ব্যবস্থাপনায় ছিল, আমরা এই ট্রাফিক ব্যবস্থাপনা দেখি নাই, আমাদের এত ট্রাফিক সিস্টেম পুলিশের মধ্যে আমরা দেখি নাই। তারা লেন ঠিক করেছেন, হয়তো কিছুটা ভুল বাড়াবাড়ি থাকতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু তারা একটা দিক নির্দেশনা দিয়েছেন। তারা বাজার নিয়ন্ত্রণ করে দেখিয়েছেন, তারা রাস্তা পরিষ্কার করে দেখিয়েছেন। তো সেই জন্য বলছি, এই নতুন বাংলাদেশের সম্ভাবনাটাকে যদি আমরা ধারণ করতে না পারি, এই নতুন বাংলাদেশকে যদি আমরা এগিয়ে যেতে না পারি, সেজন্য আমার আহ্বান থাকবে। আমি কালকেও বিএনপির নেতাদের সাথে আমি কথা বলছি, আমাদের সবাইকে আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। যারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন তাদেরকেও একটু ধৈর্যশীল হতে হবে। অন্যদিকে যারা সরকারে আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে এই দায়িত্বটা তারা পেয়েছেন আমাদের সবার পক্ষ থেকে। এখানে যদি খুবই দুর্ভাগ্যজনক কথা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে কথা এসেছে যে ওনারা কারোর সাথে কোনো কমিউনিকেশন করছেন না। রাজনৈতিক দলের নেতাদের সাথে, রাজনৈতিক দলের নেতারা ওনাকে ফোন করছেন, ফোন ধরছেন না। বিভিন্ন বিষয়ে সাজেশন দিচ্ছেন, ওনারা সেটা খুলেও দেখছেন না। এই ইগনোরেন্সটা
ওনাদেরই ক্ষতি হবে, ওনাদেরই সমস্যা পড়বে। কারণ আমরা 17 বছর ধরে লড়াই করেছি, আমরা তো লড়াই করে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের জন্য সমস্যা নেই। কিন্তু ওনারা তো ওইভাবে লড়াই করে টিকতে পারবেন না। ওনাদের বিরুদ্ধে কালকে এই যে দেখেন সাখাওয়াত সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, সাথে সাথে ওনার মন্ত্রণালয় পরিবর্তন করে দেওয়া হলো। ওনাদের কাছে ছাত্ররা এসে দাবি করলো, ওনার সাথে সাথে অটো পাসের ব্যবস্থা করে দিলেন। এটা তো কোনো শুভ মানে একটা রাষ্ট্রের অবস্থান হতে খুব পারে না। একদমই 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আগামীর যে বাংলাদেশ, আপনারা রাজনীতিবিদ হিসেবে আপনারা বা আপনাদের জোটে আপনারা যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের যদি বাংলাদেশের জনগণ আবার রাষ্ট্র ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি আবার আগের ক্ষমতায় গেলি যে হয় যে যায় লঙ্কা সেই যে রাবণ, সেই রাবণের চরিত্রে আপনারা কতটা পাল্টাতে পারবেন? 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে পাল্টাতে হবেই। যদি আমরা না পাল্টাই, হাসিনার যেরকম করুণ পরিণত হয়েছে তার চাইতে আরো ভয়ানক করুণ পরিণত আমি ধন্যবাদ। আমি একই প্রশ্ন নিয়ে হেলাল ভাই আপনার কাছে যাচ্ছি। আপনারা বৃহৎ রাজনৈতিক দল এবং স্বপ্ন দেখছেন যে আগামীতে হয়তো ক্ষমতায় যাবেন, কিন্তু সেই জায়গায় গিয়ে এখন পর্যন্ত কিন্তু পাল্লাবদল হচ্ছে, হাট ঘাট মাঠ, সেখানে হয়তো আগে আওয়ামী লীগের ছিল, এখন হয়তো আপনাদের দলের কেউ নাম ভাঙিয়ে যাচ্ছে। তো এই অবস্থার আসলে অপনোদন কি হবে আদৌ, নাকি শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি, বিএনপির জায়গায় অন্য কেউ? এটা যে হবে না, কারণ আমাদের যে টপ লিডার, পিরামিডের শীর্ষবিন্দু যদি আপনার ঠিক থাকে, তাহলে সূর্যের প্রখর আলোয়ও পিরামিডের গলে পড়তে পারে না। আমাদের টপ লিডার অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন একটি কথা, যে ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ক্ষমতার গুণগত পরিবর্তন এবং রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আগের আমলের যে সমস্ত ইতিহাস আপনি হাজির করছেন, সেই ইতিহাস হাজির করার ফলে সংস্কারকে সামনে নিয়ে সবকিছু লেজে গোবরে করতে চাইছে, মানে চাচ্ছে না, হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের চেয়ারম্যান খুব ভেরি স্ট্রিক্টলি বলেছেন যে রাজনীতির গুণগত পরিবর্তন এবং রাষ্ট্র ক্ষমতার গুণগত পরিবর্তন। এবং তিনি দেখেন, মঞ্জু ভাই প্রথম উল্লেখ করেছে যে 31 পয়েন্ট যে দফা, 31 পয়েন্ট দফাতেও তিনি কিন্তু অনেক কিছু উল্লেখ করেছে। আমি একটা কথা বলতে পারি যে উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে, কারণ বাংলাদেশের এই যে রাজনীতির অঙ্গন, বিশেষ করে নির্বাচনী অঙ্গনটা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কি হবে সেটি হয়তো সাধারণ মানুষ বোঝে না। তারা হয়তো না, আমি সেটা বলছি, চিন্তা করছে যে চাঁদাবাজি বন্ধ হবে কিনা। না না, আমি বলছি যে হাটঘাট মাঠে আইন, চাঁদাবাজি বন্ধ হবে কিনা, হাটঘাট বন্ধ হবে কিনা। আমাদের টপ লিডার তো বলেছে যে রাজনীতির গুণগত পরিবর্তন হবে, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে, এবং এই চাঁদাবাজির আইন কানুন দিয়ে আপনি কখনো কোনো দুর্নীতিকণ দুর্বৃত্তকণ দমন করা যায় না। এই জন্য আপনার নৈতিকতার কাছে যেতে হবে। নৈতিকভাবে যখন আপনি সৎ হবেন, যখন নৈতিকভাবে সমৃদ্ধ লোকজন পার্লামেন্টে যাবে, তখনই কিন্তু তার নিচের লেভেলও সবাই। আপনারা আপনাদের নেতাকর্মীদের কি সেই মোটিভেশন চালাচ্ছেন? জি, আপনাদের নেতাকর্মীদের সেই মোটিভেশন কি আপনারা করছেন? নৈতিকতা যদি শিখতে হয়, তাহলে কিন্তু আপনাকে ধর্মের কাছে যেতে হবে। আপনি হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনাকে ধর্মের কাছে যেতে হবে। ধর্মের যে গ্রন্থগুলো আছে, সে যদি তার সেই গ্রন্থ মেনে চলে, তাহলে নৈতিকতা আপগ্রেড হয়। আপনি একটা তত্ত্ব বানিয়ে এইটা নৈতিক আর এইটা অনৈতিক, যেমন আপনি আমাদের টেক্সটে কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছেন যেগুলো অনৈতিক, জি, তাই না? অনৈতিক ইন দ্য সেন্স অফ ডিফারেন্ট রিলিজন, এগুলো অনৈতিক, কিন্তু আপনার কাছে ইহজাগতিক ভাবে মনে হচ্ছে এটা নৈতিক। সুতরাং নৈতিকতাটা নির্ভর করে একজন তার ব্যক্তির উপরে, এবং এই নৈতিকতাকে ডেভেলপ করার জন্য তাকে তার নিজস্ব ধর্মের কাছে যদি ফিরে যায়, তাহলে নৈতিকতা ডেভেলপমেন্ট হবে। আপনি আইন কানুন দিয়ে, আর চাঁদাবাজি, সন্ত্রাস, দখল যে বন্ধের কথা বলছেন, এরা আমাদের পার্টির শীর্ষ নেতা যেহেতু বলেছে যে ক্ষমতার গুণগত পরিবর্তন, রাজনীতি গুণগত পরিবর্তন। এবং এই বন্যায় দেখেন, তিনি যে বন্যার সময় তিনি যে বললেন যে ধর্ম বর্ণ রাজনীতি যে যাই হোক, আপনারা সবাই তাকে সাহায্য করুন। অনেক অনেক ধন্যবাদ। এরকম একজন লিডার যখন এটা বলে, তখন নিশ্চয়ই তার নেতা ভাই বলছেন যে ওনারা ক্ষমতা আসলে আর চাঁদাবাজি সন্ত্রাস এগুলো হবে না। অনেক অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল, এবং অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আজকে আলোচক এবং আপনাদের সাথে প্রত্যাশা রাখছি যে এই অন্তর্বর্তী সরকার
একটি দ্রুত সংস্কারের মাধ্যমে যেন একটি সুষ্ঠু নির্বাচনের দিকেই এগিয়ে যায় এবং আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দেশের সকল রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখে এবং আমি আপনি যেখানেই আছি সেখান থেকেই যেন একটু হলেও ভূমিকা পালন করি, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।